আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে নাস্তা বানানো দিয়ে ভিডিওটা শুরু করলাম। প্রতি বছরের তুলনায় মনে হচ্ছে এবার ঠান্ডাটা তাড়াতাড়ি চলে গিয়েছে। এখন আর আগের মতো সকালে তেমন একটা ঠান্ডা লাগে না। দুপুরের দিকে বাসা থেকে বের হলে মনে হয় একদম গরম পড়ে গিয়েছে, এতটা পরিমাণ গরম লাগে। এর মধ্যে বাসার সবাই অসুস্থ, বাচ্চারা, সেই সাথে আমিও। এইরকম আবহাওয়া হলে কিন্তু শরীর তেমন একটা ভালোও লাগে না। এই সিজনটায় কিন্তু কম বেশি সবাই অসুস্থ থাকে। সবারই ঠান্ডা, জ্বর, কাশি। আর ছোট বাচ্চাদের যদি শরীর অসুস্থ থাকে তাহলে কিন্তু মায়েরা কোনো কাজই করতে পারে না। অসুস্থ বলে যে কাজগুলো জমিয়ে রেখে দিব সেটা কিন্তু না। আমি কিন্তু কাজ একদমই জমিয়ে রাখি না। আমি যে কোনো কাজ সাথেই করে ফেলি। যদি জমিয়ে রাখি দেখা যায় পরবর্তীতে একসাথে অনেকগুলো কাজ আমাকেই করতে হয়। তাই যখনকার কাজ তখনই করে ফেলি। গতকাল রমজানের জন্য শুকনো বাজারগুলো করে নিয়ে আসা হয়েছিল। তখন আর বাজারগুলো গুছিয়ে রাখতে পারিনি, অনেক বেশি শরীর খারাপ লাগছিল তাই। তো আজকে হচ্ছে রমজান উপলক্ষে শুকনো বাজারগুলো গুছিয়ে রাখবো। রমজান উপলক্ষে আমি কি বাজার করেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে কিন্তু আরও অনেকগুলো বাজার ছিল যেগুলো ফ্রিজে রাখা দরকার, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। আরও কিছু বাজার আছে যেগুলো এখনও ব্যাগের ভিতরে আছে, ওগুলো টেবিলে জায়গা হচ্ছিল না তাই ব্যাগেই রেখে দিয়েছি। যে বাজারগুলো ক্যাবাটে রাখার ছিল সেগুলো ক্যাবাটে রেখে দিয়েছি, আর যেগুলো জারে ভরবো সেগুলো টেবিলে নামিয়ে রেখেছি, একটু পরেই ভরে নিব। তো বাজার গোছানোর আগে আমি এখানে গরম মশলাগুলো নামিয়ে রেখেছিলাম, এখন একটু টেলে নিব। গরম মশলার ভেতরে যে শুকনো মরিচগুলো দিব সেগুলো আগে একটু টেলে নিচ্ছি। এগুলো টালা হয়ে গেলে গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলাগুলো কিন্তু হাই ফ্লেমে টালা যাবে না, এগুলো একদম লো ফ্লেমে হচ্ছে টেলে নিতে হবে। যদি আমি হাই ফ্লেমে এই মশলাগুলো টেলে নিতে চাই দেখা যাবে ছোট মশলাগুলো আগে পুড়ে যাবে। গরম মশলাগুলো টালা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এগুলো ওই দিকে ঠান্ডা হতে থাক, আর এর ফাঁকে আমি মরিচগুলো টেলে নিচ্ছি। এই শুকনো মরিচগুলো দিয়ে আমি চিলি ফ্লেক্স তৈরি করব। শুকনো মরিচগুলো টালা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিব। এখানে কিছু পাঁচফোড়ন নিয়েছি আর গোলমরিচ নিয়েছি, এগুলো এখন গুঁড়ো করে নিব। রমজানের আগে যদি এই মশলাগুলো গুঁড়ো করে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়। আর এই মশলাগুলো রমজানের ভাজা পোড়া তৈরি করতে প্রতিদিনই কিন্তু লাগে, তাই এই মশলাগুলো কিন্তু রমজানের আগে গুছিয়ে রাখা প্রয়োজন। এখানে গোলমরিচগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে। এখন একটা জারে ভরে রেখে দিব, আর যখন প্রয়োজন হবে জার থেকে নামিয়ে দিয়ে দিব। অনেকে হয়তো বাবার ভাবতে পারেন পাঁচফোড়ন কেন গুঁড়ো করে নেওয়ার প্রয়োজন। আমি হচ্ছে পাঁচফোড়নটা আলুর চপের আলু ভর্তার মধ্যে ব্যবহার করি, তাই এভাবে গুঁড়ো করে রেখে দেই। আর চিলি ফ্লেক্স এভাবে তৈরি করে রাখলে দেখা যায় আলু ভর্তাতেও দেওয়া যায়, আর যে কোনো খাবারেই কিন্তু দেওয়া যায় যেই খাবারের প্রয়োজন হয়। আর আমি যে গরম মশলাটা তৈরি করি সেই গরম মশলাটা কিন্তু সব ধরনের খাবারে দেওয়া যায়, শুধু মাছ রান্না বাদে। এই গরম মশলাটা দিয়ে কিন্তু একটা শাহি শাহি ফ্লেভার আসে। ছোলা ভুনাতেও কিন্তু এই গরম মশলাটা আমি ব্যবহার করি, আর আলুর চপের বেসনের ভিতরে এই গরম মশলাটা দেই। আর সামান্য পরিমাণ কিন্তু পেঁয়াজের মধ্যেও দেই। এই গরম মশলার কারণে কিন্তু খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এক এক করে সব মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আর জারেও ভরে নিয়েছি। এখন হচ্ছে কিছু শুকনো জিনিস জারে রিফিল করে নিব। জারে থাকলে দেখা যায় নিতে সুবিধা হয়, আর যদি প্যাকেটে থাকে প্রতিদিন কিন্তু প্যাকেটটা বারে বারে খুলে বের করে তারপরে নিতে হয়। তো এখন হচ্ছে এক এক করে সব জারগুলো রিফিল করে নিব। চিড়াগুলো জারে রিফিল করে নিয়েছি, আর এবার লাল চিড়াটা আনা হয়েছে। মাঝে মধ্যে লাল চিড়াও আনা হয়, মাঝে মধ্যে সাদাটাও আনা হয়, যখন যেটা ভালো লাগে আর কি। আর আমার ঘরে কিন্তু সবসময় চিড়াটা থাকে। আর রমজান মাসে মাঝে মধ্যে ইফতারে চিড়া খাওয়া হয়, যখন দেখা যায় ভালো লাগে না প্রতিদিন ভাজা পোড়া জিনিস খেতে, তখন আর কি খাওয়া হয়। তো এখানে আগের কিছু ডাল ছিল সেগুলো জারে রিফিল করে নিচ্ছিলাম, আর আজকে যেগুলো এনেছি সেগুলো আজকে আর ভরবো না, কারণ এগুলো শেষ হলে তারপরে ভরবো।
ভিডিওর এ পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এখন হচ্ছে আমি বেসনটা রেডি করে রাখবো। এখানে আমি ছোলার বেসনটা নিয়েছি। তো আমি হচ্ছে সবসময় ছোলার ডালের বেসনটাই নিয়ে আসি। এই বেসনটা কিন্তু আমি কোনো সুপার মার্কেট থেকে আনিনি। এখানে একটা মিল আছে, সেই মিল থেকে ডাল কিনে হচ্ছে আমি ভাঙিয়ে নিয়ে এসেছি। রমজানের জন্য যেভাবে আমি বেসনটা রেডি করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকের হয়তোবা কাজে আসতে পারে। এখানে হাফ কেজির মতো বেসন নিয়েছি, 100 গ্রামের মতো শুকনো চালের গুঁড়ো দিয়েছি, আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। আমি হচ্ছে গুঁড়ো মশলার পরিমাণটা বলে দিলাম না, কারণ এক একজন এক এক রকমের মশলা পছন্দ করে। কেউ বেশি মশলা খায়, কেউ কম মশলা খায়, তাই আর কি। যে যে পরিমাণের মশলা খান সেই পরিমাণ অনুযায়ী মশলাটা অ্যাড করে দিবেন। আর এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো রকমের বেকিং পাউডার ইউজ করিনি। যখন দেখা যাবে ভাজা পোড়া বানাবো তখন ইনস্ট্যান্ট হচ্ছে বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে নিব। আমার কাছে ইনস্ট্যান্ট দিলেই মনে হয় ভালো হয়। তো বেসনটা কিন্তু আমি প্রতি বছর এভাবে প্রসেস করে রেখে দেই। ও আরেকটা কথা বলতে তো ভুলে গিয়েছি। বেসনের মধ্যে যখন সব মশলা দেওয়া হয়ে যাবে একটা চালনির সাহায্যে কিন্তু চেলে নিতে হবে। চেলে নিলে ভালো হয়, দেখা যায় যখন ব্যাটারটা রেডি করব তখন ব্যাটারটা একদম স্মুথ হয়। আর যেই গুঁড়ো মশলাগুলো দিয়েছি চেলে নেওয়ার কারণে কিন্তু বেসনের সাথে ভালো করে মিশে গিয়েছে। আর এদিকে 2 ধরনের ছোলা নিয়ে এসেছিলাম, এই ছোলাগুলো জারে ভরে নিয়েছি আর এখন হচ্ছে সাবুটাও জারে ভরে নিচ্ছি। ভিডিওর এ পর্যন্ত যারা কন্টিনিউ করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় আর আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে রমজানের জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলো এভাবে বেরেস্তা করে রাখলে রমজানে অনেক কাজে আসে। আলুর চপ তৈরি করার জন্য যে আলু ভর্তা বানাই সেখানেও কিন্তু পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়। রমজান মাসের কিছু কাজ এভাবে যদি আগে ভাগে করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক শান্তিতে থাকা যায়। ইফতারের আইটেমে এক একটা কিছু তৈরি করতেও কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় আর অনেকটা সময়ই কিন্তু কিচেনে থাকতে হয়। আর কিছুটা সময় বাঁচানোর জন্যই কিন্তু আগে ভাগে এই কাজগুলো করে নিচ্ছি। আর যারা ছোট বাচ্চার মায়েরা আছেন তারা কিন্তু আগে ভাগে এই কাজগুলো করে নিতে পারেন। এখনও কিন্তু আরও কিছুদিন বাকি আছে রমজানের। তো এখানে কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি তেলটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক বেশি মচমচা হয়েছে। পেঁয়াজ বেরেস্তাগুলো ঠান্ডা করে বক্সে ভরে রেখে দিচ্ছি। এভাবে পেঁয়াজ বেরেস্তা করে 3 মাসের মতো সংগ্রহ করে রাখতে পারবেন। 15 দিনের মতো যাতে বেরেস্তাগুলো ব্যবহার করতে পারি এই পরিমাণেই আমি বানিয়েছি। আর বিকালের দিকে বুটের হালুয়া বানাচ্ছিলাম। সকালে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তখন আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। শবে বরাতে বানানোর কথা ছিল, সময় স্বল্পতার কারণে আর বানাতে পারিনি। তো এখন হচ্ছে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। ডালটা সিদ্ধ করতে কিন্তু আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি। এখানে আমি দুধ দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি আর 2 টুকরো দারুচিনি দিয়েছি আর অল্প পরিমাণ লবণ দিয়েছি। তো আমার আম্মু বলে মিষ্টি জিনিসে অল্প পরিমাণ লবণ দিলে টেস্টটা ভালো আসে। যারা আমার ভিডিওটা দেখছেন কে কে মিষ্টি জিনিসের লবণ ব্যবহার করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এদিকে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ব্লেন্ড করে নিব। বুটের হালুয়াটা একদম স্মুথ থাকলে কিন্তু খেতে ভালো লাগে, আর যদি দানাদার হয় তখন কিন্তু খেতে তত একটা বেশি ভালো লাগে না। তাই ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই হালুয়া যখন বানাচ্ছিলাম ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। আমার আম্মু কিন্তু অনেক ধরনের হালুয়া বানাতো। শবে বরাতের আগের দিন আম্মু 4-5 রকমের হালুয়া বানিয়ে রাখতো আর চালের রুটিও বানিয়ে রাখতো। ইচ্ছা করছিল আগের দিনগুলোই যদি আবার ফিরে পেতাম তাহলে খুবই ভালো হতো। সেটা তো আর সম্ভব না, চাইলেও আর পাবো না। এখন বড় হয়ে ছোটবেলার দিনগুলো খুবই মিস করছি। আর ছোটবেলায় তো বড় হওয়ার জন্য খুবই পাগল ছিলাম। সময়ের সাথে সাথে কিন্তু এই দিনগুলোও চলে যাবে, আর কখনো ফিরে আসবে না। কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি হালুয়াটা বানিয়ে নিচ্ছি। বুটের হালুয়া বানানোর জন্য এখানে পরিমাণ মতো ঘি দিয়েছি আর কিছু দারুচিনি, এলাচি আর তেজপাতা দিয়েছি। ঘিয়ের মধ্যে কিছুক্ষণ গরম মশলাগুলো ভেজে নিব। যখন গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন ব্লেন্ড করে রাখা ডালগুলো দিয়ে দিব আর স্বাদ মতো চিনি দিয়ে দিব। তারপর তো অনবরত নাড়তেই হবে।
না নাড়লে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে, তাই হচ্ছে অনবরত নাড়তেই হবে। আর আমি কিছুক্ষণ পরপর খালি ঘি দিচ্ছিলাম, মনে হচ্ছিল যে ঘিটা কম হয়ে গিয়েছে। আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কতবার ঘি দিয়েছি তা বলার বাহিরে। তো বুটের হালুয়া রান্না করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে একটা বাটিতে সেট করে নিব। আজকে আমার ব্যাকগ্রাউন্ডে বাচ্চাদের শব্দ আসতে পারে, প্লিজ সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাচ্চারা হচ্ছে ড্রয়িং রুমে খেলা করছে আর আমি বেডরুমে বসে বসে ভয়েস দিচ্ছিলাম তাই। তো আমি বিকালের দিকে যখন ভয়েস দিচ্ছিলাম বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে, প্লিজ সবাই একটু ইগনোর করবেন। আর এদিকে কিন্তু বুটের হালুয়াটা বাটিতে সেট করে নিয়েছি। তো র্যাপিং পেপার দিয়ে ঢেকে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে বরফি শেপ আকারে কেটে নিব। বুটের হালুয়াটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, নাইমার বাবাও অনেক পছন্দ করেছে। আর বাচ্চারা তো এগুলো খেতেই চায় না, বাচ্চাদের কথা বলে তো লাভ নেই, ওদের মন মতোই হচ্ছে ওরা খাবার খাবে। তো আমার ভাইও বলেছে খেতে নাকি খুব মজা হয়েছে। হালুয়ার উপরে কিছু কিচমিচি দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের কারণে। তো এই তো রেডি হয়ে গিয়েছে মজাদার বুটের হালুয়া। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।